আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। আগেই বলেছিলাম যে আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভ করব, সেটা হচ্ছে তাসলিমা নাসরিন, সেই বিতর্কিত বাংলাদেশি লেখিকা যাকে নিয়ে এক সময় ওপার বাংলা এপার বাংলা উত্তাল হয়েছিল। তাকে হঠাৎ করে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতা আসার পরপরই তাকে প্রায় ১৯ বছর পর তাকে পশ্চিমবাংলায় স্বাগত জানাচ্ছেন এবং আগামীকাল আগামীকাল তাকে রীতিমতো সম্বর্ধনা জানানো হচ্ছে বিজেপির তরফ থেকে। যদিও তিনটি এনজিও আর কি তারা অফিসিয়ালি আমন্ত্রণ করেছে, কিন্তু তাকে বিমানবন্দরে রিসিভ করা থেকে শুরু করে তাকে সম্বর্ধনা দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী, শ্রমিক ভট্টাচার্য, আরো অনেকে। তো এটা নিয়ে একটা পরিস্থিতি নিয়ে এখন প্রচন্ড উত্তাল সোশ্যাল মিডিয়ায় লেখালেখি চলছে। গদি মিডিয়া, রিপাবলিক হোক, এবিপি নিউজ হোক, মানে এটাকে খুব বাড়িয়ে চড়িয়ে প্রচার করছে। এবং সবচেয়ে বড় ব্যাপারে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে গুজরাটে এবং অসমে ভয়াবহ বন্যা হচ্ছে, সেটা নিয়ে কোনো খবর নেই। মণিপুরে আবার ঝামেলা চলছে, সেটা নিয়েও খবর নেই। কিন্তু তসলিমা নাসরিন আসছে, মানে আজকেই এসেছে, তো সেটা নিয়ে সমস্ত মিডিয়া একদম ফুল দমে প্রচার চলছে। হঠাৎ করে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে হঠাৎ করে এত তসলিমা নাসরিনের প্রতি প্রেম জেগে উঠল কেন বিজেপির, মানে এটা নিয়ে আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম। তো বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে তসলিমার প্রতি প্রেম জেগেছে কারণ উল্টো দিকে আমরা দেখেছি গত ২-৩ দিন আগে এক দম্পতি, তারা মানে প্রেমিক প্রেমিকা, তারা হিন্দু মুসলিম আর কি, তারা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছেন। তার বাড়িতে গিয়ে বিজেপির নেতা নেত্রীরা গিয়ে হুমকি দিচ্ছেন, এর আগেও এরকম দেখেছি। কিন্তু হঠাৎ করে এই যে তসলিমা নাসরিনের প্রতি, নামেও মুসলিম, যাই হোক, তো তার প্রতি হঠাৎ করে বিজেপির এত প্রেম জেগেছে কেন? আপনাদের মনে আছে ২০২৬ ইলেকশনের আগেও, ২০২৪ ইলেকশনের সময়ও সোশ্যাল মিডিয়াতে এই তসলিমা নাসরিন বিজেপিকে সমর্থন করে অনেক কিছু পোস্ট করেছিলেন। তখনই আমরা বুঝেছিলাম যে এটা বিজেপি তাকে ব্যবহার করছে বা সে বিজেপির দালালি শুরু করেছে যাতে কোনোভাবে ভারতে ফিরতে পারে। আপনারা অনেকেই জানেন যে তার বিতর্কিত কয়েকটি লেখা, দ্বিখণ্ডিত, তার আগে লজ্জা নামে একটা বই, যে বইতে মানে ইসলাম সম্পর্কে খুব কুরুচিকর, নোংরা, অনেকটা পর্নোগ্রাফি টাইপের লেখা। আমি যে সময়কার কথা বলছি এটা ১৯৯৭ সাল, ১৯৯৩, প্রথম বিতর্কিত লজ্জাটা সম্ভবত ১৯৯৩ সালে প্রকাশিত হয়। ৯৭ সালে ওটা পশ্চিমবাংলায় ব্যান হয়, এই নিয়ে বিতর্ক তৈরি হয়। ২০০৩ সালে সিপিএম আমলে, তখন মুখ্যমন্ত্রী হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য, সেই সময়ে এটা নিয়ে প্রচুর আন্দোলন হয় এবং তারপরে তাকে ২০০৭ থেকে সম্ভবত তাকে নির্বাসনে পাঠানো হয়। তো ২০০৭ থেকে ২০২৬, মানে ১৯ বছর, ১৯ বছর পরে কলকাতায় ফিরছে, বাংলায় ফিরছে, তাও বিজেপির হাত ধরে। তো এরকম একটা পরিস্থিতি। তো এর মধ্যে দাঁড়িয়ে অনেক আমার যারা নাস্তিক বন্ধু বান্ধব আছে, মানে আমাদের মনে হয়, কারণ আমি নিজে তাসলিমা নাসরিনের সঙ্গে সরাসরি বিভিন্ন, মানে কি বলবো, ঘরোয়া সভা, আলোচনা সভা, এই সমস্ত জায়গায় আমার দেখার সুযোগ হয়েছে, মানে কথা বলার সুযোগ হয়েছিল এক সময়। আপনাদের একটু মনে করিয়ে দিই, আমি মোটামুটি আমার ৮-১০ বছর বয়স থেকে আমি যেহেতু বিজ্ঞান ক্লাব করতাম, নিজেকে নাস্তিক হিসাবে একটু জাহির করার চেষ্টা করতাম ছোটবেলায়। তো মোটামুটি তখন ১০-১২ বছর বয়স থেকে ২০০৭ পর্যন্ত আমি যদি হিসাবটা ধরি, তাহলে মোটামুটি একটা বড় সময়ে তিনি যখন কলকাতা, যখন বইমেলা হতো বা বিভিন্ন সাহিত্য সভা বা উৎসব হতো, তখন আসা যাওয়া ছিল তাসলিমা নাসরিনের। তো সেই কারণে সেই সময় অনেকবারই বিভিন্ন ঘরোয়া সভা বা আলোচনা সভায় দেখার বা কথা বলার সুযোগ হয়েছিল। তখন তো আমরা খুব জুনিয়র।
তো বিষয়টা হচ্ছে যে তসলিমা নাসরিনের যখন এই যে লজ্জা এবং দ্বিখণ্ডিত এই বইগুলো যখন পাতা উল্টে দু চারটে লেখা পড়ি, পড়ে আমার মনে হয়েছিল যে এনার মানসিকতাটা অনেকটা, কি বলবো, যে একটা বিদ্বেষমূলক, মানে এতটা মনের মধ্যে এত ঘৃণা বিদ্বেষ রয়েছে। আমি হতেই পারে, ধরুন আমার হিন্দুদের প্রতি ঘৃণা বিদ্বেষ নেই, মুসলিমদের প্রতিও নেই, কিন্তু হিন্দু ধর্মকে বা মানুষকে, মূর্খ মানুষকে কাজে লাগিয়ে যারা ধর্ম ব্যবসা বা রাজনীতি করছে, আমার রাগ হচ্ছে তাদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে আমার খিস্তি গালাগালি থাকেই। এবার সেটাকে যদি কোনো অন্ধভক্ত মনে করে আমি হিন্দু ধর্মের বিরুদ্ধে বলছি বা আমি সনাতনীদের বিরুদ্ধে বলছি, বিষয়টা এরকম নয়। সেটা হচ্ছে অন্ধভক্ত এবং সাধারণ মানুষকে মূর্খ বানানোর জন্য যারা ধর্মীয় ব্যবসা করে এবং রাজনীতি করে, আমার বিরোধটা হচ্ছে তাদের সাথে। আমার কোনো ধর্মের সাথে এইভাবে বিরোধ নেই। মানে ধর্মটা খারাপ কাজে তুমি ব্যবহার করলে আমার সঙ্গে আমি হচ্ছে তার শত্রু। তো এই কনসেপ্টটা আমার ছোটবেলা থেকেই ছিল। এবার যেটা হয়েছে যে এই যে যখন আমরা বিভিন্ন বিজ্ঞান সংগঠন করি, ওই সময়টা আমি 2013 পর্যন্ত একদম খুব অ্যাক্টিভ ভাবে বিজ্ঞান সংগঠন করতাম। 13 পরে ব্যবসায়িক কারণে বা অন্যান্য কাজের চাপে আর ধীরে ধীরে সামাজিক, ওই মানে বিশেষ করে বিজ্ঞান আন্দোলন থেকে একটু সরেই যাই। কিন্তু গণ আন্দোলন, বিশেষ করে বাকি সামাজিক আন্দোলনের সঙ্গে বড় বড় মিছিল মিটিং বা এই হকার দেশ আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক আন্দোলনে ছিলাম। তো সেই সময় আমি যেটুকু বুঝেছিলাম এই তসলিমা নাসরিনকে, তো তার ওই দু চারটে বইয়ে পাতা উল্টে দু চারটে লেখা পড়ে আমার মনে হয়েছিল যে এই মহিলা গঠনমূলক সমালোচনার থেকে বিদ্বেষ ঘৃণা এতটাই বেশি। হতেই পারে ধরুন কোনো মুসলিম ব্যক্তি তার ক্ষতি করেছে বা সেই রাগের জায়গা থেকে সে লিখছে বা কিছু, ঠিক আছে, সেটা পার্টিকুলার ওই ব্যক্তি, বা যেমন আমার ধরুন আমার নরেন্দ্র মোদী নিজে নোটবন্দি আর জিএসটির চক্করে আমার দুবার ব্যবসা শুরু করতে গিয়ে, মানে শুরুটা করেছি তখনই নোটবন্দি, আবার যখন একটু হোঁচট খেয়ে পড়লাম আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, তারপর আবার জিএসটি। তো সেই সময় জিএসটির পরে 2017 সালের পরে আমি একদম প্রতিজ্ঞা করেছিলাম যে নরেন্দ্র মোদী যতদিন না কেন্দ্র থেকে, মানে বিজেপি যতদিন না কেন্দ্র থেকে চলে যাচ্ছে, ততদিন পর্যন্ত আমি এই বিজেপি আরএসএস কে মানে শেষ করার জন্য, তাকে ভারত থেকে, কারণ এর মতো সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, সম্প্রীতি বিরোধী একটা দাঙ্গাবাজ ফ্যাসিস্ট দল যদি ভারতে থাকে, তাহলে গরিব মানুষ তো শেষ, বাকি দেশের সমস্ত কিছু ধ্বংস করে দেবে, গণতন্ত্র থেকে শুরু করে সবকিছু কাঠামোগুলো ধ্বংস করে দেবে, বিচার ব্যবস্থা, মিডিয়া। তো আমি তখন প্রতিজ্ঞা করেছিলাম যে না ভাই, বিজেপিকে শেষ করতে হবে। এবং আমি আমার এই প্যাশন বা আমার যে আগাগোড়াই একটা অসাম্প্রদায়িক, মানে একটা সম্প্রীতির বাতাবরণে বড় হয়েছে, তো আমি ঠিক করেছিলাম যে ভাই বিজেপি শেষ করব। তারপরে মানে এটা আমার বিদ্বেষ নয়, এটা আমার লজিক্যাল এবং বাস্তবিক অর্থে বিজেপি যে ক্ষতিটা গরিব মানুষের করছে চোখের সামনে, হকার হোক বা বেকার হোক বা সমস্ত মানুষের, তো এই জায়গা থেকে, একটা লজিক্যাল জায়গা থেকে, পার্টিকুলার একটা পলিটিক্যাল মানে আইডিওলজির বিরুদ্ধে আমার লড়াইটা ছিল। আমার লড়াই কিন্তু কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই নেই যে আমাকে হিন্দু ধর্ম শেষ করতে হবে, মুসলিম ধর্ম শেষ করতে হবে, কিংবা খ্রিস্টান ধর্ম, বুদ্ধিস্ট, এইগুলো শেষ করে দিতে হবে। ধর্ম তো এভাবে শেষ করা যায় না ভাই, ওটা তো মানুষের একটা অন্ধবিশ্বাস বলুন বা বিশ্বাস বলুন, আস্থা বলুন, সেটা আছে, মানুষের একটা দুর্বলতা থাকেই। কারণ প্রকৃতির উপর আর্থসামাজিক দুর্বলতার কারণে মানুষের একটু ভক্তি, গরিব মানুষের ভক্তি একটু বেশি থাকে, পয়সালাদের ভক্তির প্রয়োজন হয় না, তাদের ভক্তি নেশা সব পুরোটাই পয়সা। গরিব মানুষ, দুর্বল মানুষ, তারা বা একটু যদি তেল মেরে ভগবান বা ঈশ্বরকে একটু তেল মেরে যদি নিজের অবস্থার উন্নতি হয়। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই তসলিমা নাসরিনের সেই সময়কার ওই ক্যারেক্টার দেখার পর প্রথম দিকে যখন বাংলাদেশে ওকে নিয়ে খুব বিতর্কিত হয়, তখন আমরা এখানে অনেকেই, তখন বিভিন্ন বিজ্ঞান সংগঠন আমরা এটার প্রোটেস্ট করেছিলাম যে একজন লেখিকাকে এইভাবে বাংলাদেশে মৌলবাদ বেড়ে গেছে, বাংলাদেশের মানুষ সব মৌলবাদী, ইত্যাদি ইত্যাদি করে আমরা তখন করেছি, অনেক জায়গায় মিছিল মিটিং করেছি। কিন্তু পরবর্তীকালে যখন আমি সিরিয়াসলি যখন এই বিষয়টা নিয়ে বোঝার চেষ্টা করলাম, তখন দেখলাম না, এই মহিলা মোটেই সুবিধার নয়। এবং সেই আমার সেই ব্যাখ্যাটা যে ঠিক ছিল সেটা প্রমাণ হলো আজকে 19 বছর পরে, আবার যখন বিজেপি তাকে আমন্ত্রণ জানাচ্ছে। বিজেপি যখন তাকে আমন্ত্রণ জানাচ্ছে, বুঝতে হবে তাদের, বিজেপি যেহেতু হিন্দু মুসলিমটাই তাদের রাজনৈতিক মূলধন,
মানে মুসলিম না থাকলে বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না, এই পার্টিটাই তৈরি হতো না। তো বিষয়টা হচ্ছে যে এইখানে দাঁড়িয়ে হঠাৎ করে বিজেপির মতো একটা উগ্র সাম্প্রদায়িক দল হঠাৎ করে একজন মুসলিম লেখিকাকে সুইডেনের নাগরিকত্ব নিয়েছিলেন, সেখান থেকে তাকে টেনে বাংলাতে নিয়ে আসা হচ্ছে। ইভেন রাজ্যসভাতে শ্রমিক ভট্টাচার্য সম্ভবত একবার আওয়াজ তুলেছিল যে তসলিমা নাসরিনকে দেশে ফেরানো হোক। তসলিমা নাসরিন কিন্তু ভারতীয় নয়, কিন্তু বাংলাদেশের নাগরিক, কিন্তু ভারতে বিজেপি সরকার তাকে ভারতে এসে নাগরিকত্ব মানে দেবে বলে ব্যবস্থা করছে। উল্টে ভারতের সাধারণ মানুষকে, বিশেষ করে বাঙালিদেরকে, বাঙালি হিন্দু হোক বা মুসলিম, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া, ভোটার তালিকায় নাম কেটে দেওয়া, এই কাজটা বিজেপি খুব জোর কদমে চলছে। আর উল্টে তসলিমা নাসরিন রেখে নিয়ে আসছেন, পারলে তাকে এই তো কালকেই দেখতে পাবেন, সব মিডিয়াতে দেখাবে, তাকে মালা পরিয়ে সম্বর্ধনা দেওয়া হবে। এবং এটা নিয়ে তখন এরা কি করবে, তসলিমার মুখ থেকে তখন মুসলিম বিদ্বেষী বিভিন্ন কথাবার্তা বের করাবে। যেমন আপনাদের মনে আছে রিপাবলিক টিভিতে ময়ূক রঞ্জন মানে কুসুম রঞ্জনের সাথে নওশাদ সিদ্দিকীর একটা ইন্টারভিউ হয়েছিল। সেখানে মুসলিমদের সম্পর্কে যত খারাপ খারাপ আলোচনা, এবং সেগুলোকে সমর্থন করেছিল নওশাদ সিদ্দিকী। মুসলিমরা ক্রিমিনালাইজ হচ্ছে, মুসলিমরা টেরোরিস্ট হচ্ছে, মুসলিমরা ধর্ষক, খুনি, চোর, ডাকাত, মানে যত খারাপ অপকর্ম সব মুসলিমরাই করে, এবং সেটাকে সার্টিফিকেট ময়ূক রঞ্জন বলছে না, সেটাকে স্ট্যাম্প মেরে সার্টিফাইড করছে নওশাদ সিদ্দিকী। ঠিক একই রকম দেখবেন যে কালকে সম্বর্ধনার পরে রিপাবলিক টিভি থেকে শুরু করে সব চ্যানেলে এই তসলিমা নাসরিন ইন্টারভিউতে মুসলিমরা কত খারাপ, মুসলিমরা কত জঘন্য, মুসলিমরা মৌলবাদী, মুসলিমরা জঙ্গি, মুসলিমরা এই, মুসলিমরা ওই, মানে এইগুলো তাকে দিয়ে বলিয়ে নেবে। এবং বলানোর পরে দেশ জুড়ে বা বাংলা জুড়ে আবার একটা মুসলিম ঘৃণা বাতাবরণ তৈরি করবে। এবং হিন্দুদের মধ্যে হিন্দুরা তখন এই ভিডিও বেশি করে শেয়ার করে, দেখো একজন মুসলিম লেখিকা, সে মুসলিমদের সম্পর্কে, ইসলাম সম্পর্কে কত খারাপ খারাপ কথা বলছে, তার মানে মুসলিমরা সত্যিই খারাপ। আচ্ছা, ভারতবর্ষে আমি যারা এই ধরনের ঘৃণা বিদ্বেষ মগজে রাখেন তাদেরকে আমি কয়েকটা জিনিস প্রশ্ন করি। ভারতবর্ষে এখনো পর্যন্ত ব্যাংকের টাকা ঝেড়ে দেওয়া, যত বড় বড় দুর্নীতি, খুন, ধর্ষণ থেকে শুরু করে যত অপকর্ম, সেই অপকর্মের তালিকা যদি আপনি বের করেন, বা বিভিন্ন পত্র পত্রিকা পেপার ঘেটে আপনি গুগলে সার্চ করলে আপনার লিস্ট দিয়ে দেবে। এখনো পর্যন্ত শুধু গুজরাটের প্রায় 28 থেকে 38 জন মনে হয়েছে, তো 28 জনের একটা নামের তালিকা পাবেন, সেখানে একটাও মোল্লা নেই, একটাও মুসলিম নেই। হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে, টাকা নিয়ে গায়েব। আর তাদের আবার ঋণ মকুব করে দিচ্ছেন নরেন্দ্র মোদী। মানে চোর চুরি করে গেছে, চোরের টাকা, হ্যাঁ ঠিক আছে, অ্যাশ কর তুই ভাই বিদেশে, আমি তোর টাকা মাফ করে দিলাম। গরিব কৃষকদের জন্য কোনো নেই। আপনি যদি হোম লোন নিয়ে বাড়ি করছেন, যদি টাকা ঠিকঠাক পেমেন্ট না করেন, বাড়িটাই, ফ্ল্যাটটাই আপনার জব্দ করে নেবে। বা জমির বন্ধক রেখে হয়তো লোন নিয়েছেন কোনো কারণে, মেয়ের বিয়ে হোক বা ছেলের চাকরি হোক বা যে কোনো ব্যবসার জন্য লস হয়েছে, আপনার বাড়ি ব্যাংক সিল করে দেবে। ওদের জন্য করবে না, কারণ ওরা নরেন্দ্র মোদীর বন্ধু, বিজেপির চোখে খাঁটি সোনাটুনি ওরা। এবারে বাকি খুন ধর্ষণে আপনার প্রতিদিনকার হিসাব যদি মেলান, প্রতিদিন যে কটা খুন ধর্ষণ হয় সেখানে যদি 10টা হয় তার মধ্যে হয়তো একটা আপনি কোনো মুসলিম পাবেন, বাকি 9টার ক্ষেত্রে হিন্দু, এবং তার মধ্যে বেশিরভাগই হচ্ছে বিজেপি RSS এর লোক। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে আজকের এই আলোচনার বিষয় যে হঠাৎ করে কেন তসলিমাকে ডেকে আনা হয়েছে, তার একটা পরিষ্কার কারণ, যে মুসলিমরা কত খারাপ, মুসলিমরা পাকিস্তানপন্থী, মুসলিমরা উগ্রবাদী, মুসলিমরা বাংলাদেশপন্থী, পশ্চিমবাংলাকে গ্রেটার বাংলাদেশ বানাতে চাইছে, অমুক করতে চাইছে, এই ধরনের গাল গল্প কালকে থেকে মোটামুটি সম্বর্ধনা দেবে বিজেপি। মুখ্যমন্ত্রী স্বয়ং সম্বর্ধনা দেবেন, যা খবর। আমি তাও আপনাদেরকে একটু লেটেস্ট রিপোর্ট আপডেট কি কি আছে, একটু আগে আমি সার্চ করছিলাম, সেই রিপোর্টটা আপনাদের একটু দেখি, কোথায় গেল। লাস্ট রিপোর্টটা আপনাদের একটু দেখিয়ে দিই, তাহলে আপডেটটা সুবিধা হবে। কারণ মোটামুটি আমার সাল তারিখগুলো মনেই আছে,
মানে ওরকে নিয়ে প্রথম বিতর্ক শুরুই হয় 93 সাল থেকে। আর বাকি তো আপনারা জানেন এগুলো। 2000 কোথায় গেল ওটা, ফাইলটা কোথায় গেল? হুম হুম তো আপনাদের মোটামুটি বলি, তসলিমা নাসরিন বাংলাদেশি লেখিকা, তো আপনারা প্রত্যেকেই জানেন। 1993 সালে লজ্জা উপন্যাস বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নিপীড়ন ইত্যাদি নিয়ে, মানে মোল্লারা কতটা মৌলবাদী ইত্যাদি ইত্যাদি নিয়ে, ফতোয়া ইত্যাদি হুমকি টুমকি নিয়ে আহ, লেখালেখি করেছিলেন, যার জন্য 94 সালে বাংলাদেশ ছেড়ে নির্বাসনে যান। সুইডেনের নাগরিকত্ব নিয়ে তিনি ইউরোপ আমেরিকায় থাকার পর 2004 সালে কলকাতায় আসে। কেন এসেছিল? কারণ 2007 সালের নভেম্বরে তার আত্মজীবনীমূলক বই দ্বিখণ্ডিতকে কেন্দ্র করে মুসলিম মৌলবাদীদের সহিংস প্রতিবাদের পর তৎকালীন বামফ্রন্ট সরকার তাকে নিরাপত্তার অজুহাতে কলকাতা ছেড়ে চলে যেতে বাধ্য করে। তখন থেকে তিনি দিল্লিতে দীর্ঘমেয়াদী রেসিডেন্স পারমিটে থাকেন, মানে লং টার্ম ভিসা। বাম ও তৃণমূল আমলে অর্থাৎ 2011 থেকে 26 তিনি কলকাতায় ফিরতে পারেননি, অর্থাৎ 2007 থেকে 2026 মানে 19 বছর। তো এই যে আজকে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর পরিস্থিতি বদলায়। আজকে 31শে জুলাই, তসলিমা প্রায় 19 বছর পর কলকাতায় ফিরে আসেন। তিনি বলেন, আমি খুব ভালো অনুভব করছি ফিরে এসে। বিষয়টা হচ্ছে মায়ের থেকে মাসির দরদ। সে তো বাংলাদেশি, তাকে হঠাৎ করে বিজেপি আমন্ত্রণ জানাচ্ছে ভারতে, মানে আমার এটাই একটা সাধারণ বিষয়, মানে কি বলবো। যাই হোক, তো এখানে হচ্ছে যে আগামীকাল রবীন্দ্র সদনে অ্যান্টি ফান্ডামেন্টালিজম সাহিত্য অনুষ্ঠানে তিনি কবিতা পাঠ করবেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ উপস্থিত থাকার কথা। তাকে সম্বর্ধনা জানা হবে। তো এটা হচ্ছে আমন্ত্রণকারী সংস্থা হচ্ছে সেকুলার মিশন। ওসমান গনি মল্লিক একজন প্রগতিশীল মুসলিম হিসাবে পরিচিত। আর পশ্চিমবঙ্গের জন্য এটা হচ্ছে মোহিত রায়, মানে সংস্থা। মোহিত রায় হচ্ছে বিজেপির যে ইন্টালেকচুয়াল মানে বুদ্ধিজীবী লোকজন আছে তার মেইন মাথা। ঠিক আছে, সে একটা বই লিখেছিল, মানে সিএ এনআরসি কতটা জরুরি, কতটা ভালো ইত্যাদি নিয়ে। এই নিয়ে আমাদের পুরনো ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। এটা মানিক ফকির মোহিত রায়ের গোষ্ঠী উদ্ধার করে দিয়েছিলেন। তো যাই হোক, এরকম 2-3টে এনজিও তাকে ডেকেছিল, মানে সরাসরি বিজেপি ডেকে আনেনি, কিন্তু সম্বর্ধনা মানে এয়ারপোর্টে তাকে আনতে যাওয়া থেকে শুরু করে আহ সম্বর্ধনা দেওয়া রবীন্দ্র সদনে সব জায়গায় বিজেপির নেতারাই পুরোটায় থাকছেন পরিচালনায়। কিন্তু ডাইরেক্টলি বলা যাবে না, কারণ রাজ্য সরকার তো ডেকে আনেনি, ডেকে আনছে এনজিও আর কি, ভায়া। যাই হোক, তো এখানে এখানে একটা বিজেপি 2025 সালে সংসদে শ্রমিক ভট্টাচার্য, মানে বিজেপি রাজ্য সভাপতি, এবং অগ্নিমিত্রা পল এটিকে নতুন বাংলা ও মৌলবাদী তোষণের অবসান হিসেবে দেখাচ্ছেন। তারা বলছেন, আগের সরকারগুলো ভোট ব্যাংকের জন্য মৌলবাদীদের কাছে নতি স্বীকার করেছিল, আর এখন মত প্রকাশের স্বাধীনতা রক্ষা হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা, আমরা সামান্য ফেসবুকে সমালোচনা করলে বাড়িতে পুলিশ চলে যাচ্ছে, রাস্তাঘাটে বিজেপির গুন্ডারা পেটাচ্ছে। হ্যাঁ, সেখানে বিজেপি বলছে নাকি এখন মত প্রকাশের স্বাধীনতা। মানে এখানে পশ্চিমবাংলা দাঁড়িয়ে আপনি মুসলিমদের গালাগালি খিস্তি যা ইচ্ছা করবেন, তাহলে আপনি খাঁটি সনাতনী বা বিজেপির বন্ধু, তাহলে আপনি খাঁটি সনাতনী অবশ্যই বিজেপির বন্ধু। কিন্তু বাকি যদি বিজেপির বিরোধিতা করেন, তাহলে আপনি হিন্দু বিরোধী, দেশ বিরোধী, পাকিস্তানি, বাংলাদেশি ইত্যাদি। মানে এটা হচ্ছে নিয়ম, মানে খাপে খাপ। তো বিষয়টা হচ্ছে যে খুব পরিষ্কার, তসলিমা নাসরিন কে ডেকে আনার পেছনে বাংলাদেশে তো নতুন সরকার এসছে,
তো বাংলাদেশে কেন যায়নি? বাংলাদেশের সরকার কেন তাকে দেশে ফেরানোর চেষ্টা করে? তাদেরই তো নাগরিক, এত নাম করা লেখিকা। বাংলাদেশের দরদ নেই, আর এখানে মানুষের দরদ। মানে তসলিমাকে এখানে ডেকে এনে বাংলাদেশের মুসলিম এবং পশ্চিমবাংলা মুসলিমদেরকে একবার মানে কি বলবো তাতানোর জন্য, খেপিয়ে তোলার জন্য, যাতে বাংলাদেশিরা খেপে যায়, বাংলাদেশিরা তসলিমা নাসরিনের বিরুদ্ধে মিছিল মিটিং করুক, শুভেন্দুকে গালাগালি করুক, বিজেপিকে গালাগালি করুক। তাহলে বিজেপির এখানে রাজনীতিটা পোক্ত হবে। বিভিন্ন যে বিষয়গুলো মানে মানুষকে ধোকা দিচ্ছে, বিভিন্ন প্রতিশ্রুতি, যেমন এখানে 200 ইউনিট বিদ্যুৎ বলেছিল ফ্রিতে দেবে, 2 টাকা ইউনিট করে বিদ্যুৎ দেবে, গ্যাসের দাম 450 টাকা, পেট্রোলের দাম অনেক টাকা ডিসকাউন্ট দেবে। তো এরকম বহু ছিল, চাকরি বাকরি ছিল, বছরে 5 বছরে 1 কোটি না 2 কোটি চাকরি দেবে। তো কোনো কিছু তো দেয়নি, উল্টে 45 দিনের মধ্যে ডিএ পুরোপুরি দিয়ে দেবে। এখন রিসেন্ট আবার কোর্টে হলফনামা দিয়ে বলেছে না, আমরা পুরো ডিএ দিতে পারবো না। তো যাই হোক, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। ফলে এখন এরকম একটা পজিশনে মানে বিজেপির পরপর সাজানো থাকে আর কি, যে মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে বাকি সমস্ত সমস্যাগুলো বা বিজেপির বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলোর দিকে মানুষ যাতে দৃষ্টি না দিতে পারে, সেটা নিয়ে আন্দোলন করতে না পারে, ওই জন্য হিন্দু মুসলিমদের লড়িয়ে দেওয়ার জন্য তসলিমা নাসরিনে নিয়েছে। একদম পরিষ্কার, এর বাইরে আর কিছুই নেই। আর কে কি লিখেছেন, and now it would be better if অমিত শাহ were নরেন্দ্র দাস মোদিস। এই খেয়েছে তসলিমা মতন লোকেদের ইন্ডিয়াতে থাকার কোনো অধিকার নেই, এটা একটা সেকুলার দেশ। দেখুন, সেকুলার দেশে থাকতেই পারে, কিন্তু পার্টিকুলার আমি তো বলছি যে সমস্যাটা হচ্ছে যে আপনি হিন্দু হন বা মুসলিম, আপনি যদি সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে রাজনীতি করেন বা সাম্প্রদায়িক মানুষের মধ্যে ঘৃণা বিদ্বেষ করার জন্য রাজনীতি করেন বা ওই ধরনের লেখালেখি করেন, তাহলে হচ্ছে সমস্যা। বাকি তো কোনো সমস্যা, পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রি আছে, সেখানেও কিন্তু অনেকে লেখালেখি করেন, অনেকে ইসলামের সমালোচনাও করেন। পাকিস্তানে বহু লেখক রয়েছে যারা ইসলামের সমালোচনা করেন, তারা তথ্য দিয়ে যুক্তি দিয়ে সাজিয়ে করেন। কারোর পছন্দ হলো কি হলো না পরের ব্যাপার, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার সমালোচনা করার ধরনটা যেমন এই যে ইয়ে করে, যে যেমন ধরুন আমাদের ভারতবর্ষে সারা পৃথিবীতে একটা সময় ছিল বাল্য বিবাহ, তখন বয়স্ক লোকেরা ওই 10-12 বছরের মেয়েদের বিয়ে করত, তারপরে ঘাটের মোড়া কদিন আগে মরে যেত, আজীবন বিধবা জীবন যাপন করত। এবং এই সময় কিন্তু সব দেশেই ছিল। তো নবীজি সেই সময় কয়েকটা বিয়ে করেছিলেন, তার একটা সামাজিক প্রেক্ষাপট ছিল, কিন্তু সেটা বলার সময় এবার যদি আপনি খুব নোংরা মানসিকতা দিয়ে সেটা ব্যাখ্যা করতে যান, তাহলে বিষয়টা হয়ে যাবে যে আপনি পার্টিকুলার কোনো ধর্মের মানুষকে দাগিয়ে দিচ্ছেন। কিন্তু বাস্তবে সব মুসলিম কি বিয়ে করে? এরকম করে না তো। আমার এখনো পর্যন্ত পরিচিত লেভেলে আমার ধরুন 100 জন বন্ধু থাকলে তার মধ্যে অন্তত 50% মুসলিম বন্ধু। আমার কোনো বন্ধুর বা তার ফ্যামিলিতে একটার বেশি বিয়ে আমি দেখিনি। এবং আমার একটা বন্ধু ছাড়া, তফসিয়াতে থাকে, জাহিদ নাম, সেই জাহিদ ছাড়া বাকি সমস্ত বন্ধুর একটা বা দুটো বাচ্চা, কিন্তু এই যে 4টে বিয়ে 16টা বাচ্চা, এই যে এই কনসেপ্টটা কিন্তু আমি উত্তরপ্রদেশ বা বিহারে গিয়ে দেখেছি। সেখানে হিন্দুদের, মুসলিমদের নয়, আমি হিন্দুদের দেখেছি। সেখানে বিহারিগুলো এক একটা বাড়িতে 5টা 10টা করে বাচ্চা এক একজন, উত্তরপ্রদেশও তাই। তো বিষয়টা হচ্ছে যে আপনার মগজটাকে আপনি যদি বিজেপির কাছে, আরএসএস এর কাছে, গদি মিডিয়ার কাছে নিয়ন্ত্রণ করার মানে রিমোট কন্ট্রোলটা তাদের হাতে দিয়ে দেন, তাহলে আপনি ওদের মতো করে পরিচালিত হবেন। আর যখন আমরা যেটা করি, আমরা যখন ধরুন সোশ্যাল মিডিয়ায় কোনো খবর এলে আমরা সঙ্গে সঙ্গে সেটা ফ্যাক্ট চেক করে নিই। ফ্যাক্ট চেক করার সহজ পদ্ধতি, আপনি এআই কে জিজ্ঞাসা করুন যে এই খবরটা কি সত্যি। এআই আপনাকে তার হাজার হাজার রেফারেন্স দিয়ে, তথ্য দিয়ে যাচাই করে আপনাকে সঠিক তথ্যটা দিয়ে দেবে। তারপরেও যদি আপনার কোনো ডাউট হয়, তাহলে আপনার পার্টিকুলার যেখানকার ঘটনা, সেখানকার লোকাল থানা
পক্ষ বিপক্ষ সমস্ত ধরনের পার্টি বা লোকালে যদি পরিচিত কেউ থাকে, আপনি সেখানে ফোন করে, আমরা যেভাবে করি পদ্ধতি ফ্যাক্ট চেকের ক্ষেত্রে, আমরা কি করি সেইভাবে ফ্যাক্ট চেক করে পুরো তথ্যগুলোকে নিই। এবং আমরা শিওর, মানে এরকম খুব কম আছে যে হয়তো বাই মিস্টেক একটা কিছু সোশ্যাল মিডিয়ায় পেলাম, সঙ্গে সঙ্গে কপি পেস্ট করে ফেসবুকে বা ইউটিউবে ভিডিও মানে সানসানি খেজ একটা ভিডিও বানাতে, না, আমি এরকম করি না। আমার চ্যানেলে ওরকম মশালা নিউজ, সানসানি খেজ বা একটা উস্কানিমূলক এই ধরনের আমার চ্যানেলে কোনো ভিডিও পাবেন না। আমার ভিডিও থাকে ওই ধরনের উস্কানিমূলক খবর হলে সেটা তথ্য যাচাই করে উল্টে আমরা ওটাকে কি করি, কাউন্টার করি। ওটা যে ফেক বা প্রোপাগান্ডা, ওটাকে যে তৈরি করা হয়েছে বা এর পেছনে আরএসএস বিজেপি বা কোনো পলিটিক্যাল পার্টি আছে কিনা, বা তৃণমূল করেছে কি, কংগ্রেস করেছে, সিপিএম করেছে কি, বিজেপি করেছে, এটা আমরা খুঁজে বের করি এবং সেই তথ্যগুলোকে ফাঁস করি। এবং এই কারণে দেখবেন আমার চ্যানেলে ফেক নিউজ কাউন্টার করে আমার চ্যানেলে প্রায় ধরুন 50%-এর বেশি ভিডিও হচ্ছে, 50%, প্রায় 70% ভিডিও হচ্ছে বিজেপির তৈরি করা প্রোপাগান্ডা, বিভিন্ন ফেক নিউজ কাউন্টার করে তার সত্যতা মানুষের কাছে জানানো। তো আহ, আমার যদি সুযোগ হয় তসলিমা নাসরিনের ইন্টারভিউ আমি নেব, জানি না কদিন থাকবে কলকাতায়, তবে যদি সুযোগ হয় এই সুযোগে আমি তসলিমা নাসরিনের একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব, যদি সুযোগ পাই। যোগাযোগ করার চেষ্টা করছি, দেখি কালকে থেকে জানানো যাবে। নীতিশ অ্যান্ড চন্দ্রবাবু নাইডুজ রেজিগনেশন ইজ এ লট অফ প্লে। দেখা যাক, এখনো তো কনফার্ম হয়নি কিছু। আরেকজন লিখেছেন তসলিমা নাসরিন এ ডিসগ্রেসড অর বাংলাদেশ। না, বিষয়টা হচ্ছে এটা নিয়ে লাফালাফি করার কিছুই নেই, এটা নিয়ে লাফালাফি করার একদমই কিছু নেই। মানে এসছে বিজেপি সম্বর্ধনা দিচ্ছে, কোনো মুসলিম সংগঠন নয়, দিচ্ছে বিজেপি, তারপর রবীন্দ্র সদনের মতো জায়গায়। ফলে আপনারা বুঝতেই পাচ্ছেন এর আসল কারণটা কি। মোটামুটি যা বলার বা সেটা তো আপনারা মানে বলেছি। ব্রাদার, আই মেসেজ ইউ অন ফেসবুক, মাই পেজ কল্ড হানি বাজার। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আরেকটা হচ্ছে অনেকেই কমেন্ট করেছেন, কিন্তু কমেন্টগুলো সব ইংরেজিতে হয়ে যাচ্ছে, আমি এটা বুঝতে পারছি না। এটা আগের দিন আমি লক্ষ্য করলাম, এটা কি হঠাৎ করে আগে ছিল না এই জিনিসটা। যাই হোক, বিষয়টা হচ্ছে যে আজকে এই বিষয় নিয়ে আগামীকাল থেকে আপনারা দেখতে পাবেন, এবং আগামীকাল সম্বর্ধনা দেওয়ার পর সাংবাদিকদের কি বলছেন এই তসলিমা নাসরিন, তার উপর আবার বাজার গরম হবে। তো সেই সুযোগে আমরাও ব্যাখ্যা করতে পারবো। তো ইউ আর অ্যাবসলিউটলি রাইট, থ্যাংক ইউ মাচ। হ্যাঁ, ঠিক আছে, আজকের মতো এখানে রাখি, ছোট্ট করে জাস্ট আপনাদের একটু আপডেট দেওয়ার ছিল। আর তবে এই সমস্ত লোকেদের কথাবার্তায় উত্তেজিত হবেন না, আমি হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়কে বলছি, কারণ এরা হচ্ছে সমাজের এক ধরনের ভাইরাস। ফলে এই ভাইরাসকে বিজেপি ব্যবহার করতে চাইছে সমাজে অশান্তি বা সম্প্রীতি নষ্ট করার জন্য। ফলে এটা নিয়ে একদমই ভাববেন না। বাকি আমাদের মতো লোকজন আছি, আমরাই যথেষ্ট এই সমস্ত ভাইরাসকে মোকাবিলা করার জন্য, আমরাই যথেষ্ট। এর জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে হবে না, কোনো প্রয়োজনই নেই, বরং তাকে বেশি ফুটেজ দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, তসলিমা নাসরিনকে দিয়ে মুসলিমদের খেপানোর চেষ্টা, মুসলিমরা না খেপলেই হলো। আর এত কিছু ঘটেছে, মুসলিমরা তো শান্তিভাবেই ছিল, একমাত্র ওয়াকাপে খালি জোর করে পুলিশ অতিরিক্ত রিয়াক্ট করার জন্য মিছিলে ইট পাটকেল ছুঁড়েছিল, তার জন্য একটা অশান্তি হয়েছিল শামসেরগঞ্জে, বাকি কোথাও তো হয়নি। বাকি সব জায়গায়, পশ্চিমবাংলায় প্রায় 300 থেকে 400 মিটিং মিছিল হয়েছিল ওয়াকাপ নিয়ে, সারা ভারতবর্ষে সব থেকে বেশি পশ্চিমবাংলাতে, আর কোথাও হয়নি। একটা ক্রিয়েট করা হয়েছিল, ওটা ভেতরে আরএসএস এর লোক ছিল, পরে আমরা ফাঁস করেছিলাম অনেক কিছু। যাই হোক, ফলে একদমই টেনশন করার কিছু নেই। আর এটা পরিষ্কার হয়ে গেছে বিজেপি একজন মুসলিম লেখিকার প্রতি এত প্রেম নিবেদন করছেন, তো এটাকে কি লাভ জেহাদ বলা যাবে? বিজেপির সাথে তসলিমার প্রেম, এটা কি লাভ জিহাদ বলা যাবে? প্রশ্নটা আপনাদের কাছে কমেন্টে অবশ্যই লিখুন। আর
প্রত্যেকে কমেন্ট করে লিখুন যে এটাকে লাভ জিহাদ বলা যাবে কিনা।